প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের নবম অধ্যায় বর্তনীয় জলবিদ্যুৎ অধ্যায়টি নিয়ে। যদিও আমরা ক্লাসে এটা আলোচনা করেছিলাম, আমি তোমাদের সুবিধার্থে এই অধ্যায়টাতে তোমাদের অনেকেরই প্রবলেমের কথা বলেছো, তাই আমি এটাকে আবারও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা ভালো করে দেখবে এবং বাসায় এটা অনুশীলন করার চেষ্টা করবে বা বাসায় অনুশীলন করবে। প্রথমে শুরু করা যাক আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছি আমরা তড়িৎ প্রবাহ কাকে বলে, এটা কত প্রকার এবং কি কি সেটা সম্বন্ধে আমরা জানবো। তড়িৎ বিভব পার্থক্য কি, এটার একক কি সেটাও আমরা জানবো। রোধ সম্পর্কে ধারণা অর্থাৎ রোধ কি এটা সম্বন্ধে আমরা জানবো। ওহমের সূত্র এর ব্যাখ্যাটাও আমরা জানবো। তড়িৎ বর্তনী ও এর প্রকারভেদ যেটা আছে সেটাও আমরা জানবো। অ্যামিটার ও ভোল্টমিটার, এরপরে আছে ফিউজ কি এবং এর সম্বন্ধে একটা ধারণা আজকে আমরা আলোচনায় নিয়ে আসব। প্রথমে শুরু করা যাক, তড়িৎ প্রবাহটা আসলে কি। প্রথমে আমাকে জানতে হবে যে পরিবাহীটা কি। পরিবাহী মানে হচ্ছে কোনো যার মধ্য দিয়ে আসলে কোনো কিছু পরিবাহিত হতে পারে, সেটা হতে পারে তাপ প্রবাহিত হতে পারে অথবা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। অর্থাৎ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা তাপ প্রবাহিত হয় সেটাই হচ্ছে পরিবাহী। তাহলে প্রবাহ মাত্রাটা কি? প্রবাহ মাত্রাটা হলো যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ, কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তার প্রবাহ। আর এই প্রবাহকে সাধারণত আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। ধরো এটা একটা পরিবাহী, ধরো সেটা হতে পারে একটা বৈদ্যুতিক তার, একটা বৈদ্যুতিক তার। এই তারের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে একক সময়ে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তড়িৎ প্রবাহকে আমরা সাধারণত আই দিয়ে প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হলো, বা প্রবাহ মাত্রাটা বলা হবে যে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রবাহ বা তড়িৎ প্রবাহ। আচ্ছা, এরপর জানবো আসলে তড়িৎ কেন প্রবাহিত হবে বা কখন প্রবাহিত হবে কখন হবে না সেই সম্বন্ধে আমরা জানবো। যে ধরো একটা প্রবাহী, এই যে প্রবাহী বললাম আমরা, একটা পরিবাহী বললাম, এই পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য থাকতে হবে। অর্থাৎ এক পাশে এটা দুটো প্রান্ত আছে, ধরো এটা হলো প্রথম প্রান্ত, এটা হলো দ্বিতীয় প্রান্ত। এই দুটো প্রান্তের মধ্যে অবশ্যই বিভব পার্থক্য থাকতে হবে। বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে তড়িৎ প্রবাহিত তখনই হবে যখন এই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকবে। আর বিভব পার্থক্য না থাকলে এটা কখনো তড়িৎ প্রবাহিত হবে না। আর সাধারণত তড়িৎ প্রবাহ মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা জানি ধাতু যে গঠনের আছে, আমরা বড় হলে আরও বিস্তারিত জানবো যে ধাতুগুলোতে, ধাতুর বাহির সারফেসে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলোই আসলে তড়িৎ পরিবহনের কাজটা করে থাকে। তাহলে তড়িৎ প্রবাহ বলতে আমরা বুঝবো সাধারণত এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আর এটা প্রবাহিত হতে গেলে বা তড়িৎ প্রবাহ তখনই চলবে যখন দুই প্রান্তে বিভব পার্থক্য থাকবে, তখনই এটা সম্ভব তড়িৎ প্রবাহটা হওয়া, এছাড়া হবে না। আর হচ্ছে তড়িৎ প্রবাহটার সংজ্ঞাও আমরা দেখলাম যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে প্রবাহ বা তড়িৎ প্রবাহ। আচ্ছা, এটাকে আমরা সাধারণত আই দিয়ে প্রকাশ করে থাকি। এরপরে আমরা জানবো এটা আসলে কত প্রকার। তার আগে আরেকটা মজার বিষয় হলো যে তড়িৎ বিভবটা আসলে কি জিনিস। তড়িৎ বিভব সম্বন্ধে আমরা একটু জানবো যে তড়িৎ বিভব হলো যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। আর বিভব পার্থক্যটা কি? ধরো একটু আগে আমরা একটা পরিবাহী দেখিয়েছি, সেই পরিবাহীর দুই প্রান্তে, এক প্রান্তের বিভব, ধরো এই আমার পরিবাহী, এই প্রান্তের বিভবকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয়। এই প্রান্তে এটা মনে করি এ বি একটা পরিবাহী এ বি পরিবাহী, এই প্রান্তের বিভবকে ভিবি বললাম, এই প্রান্তের বিভবকে, আর এই প্রান্তের বিভবকে ভি এ বললাম। তাহলে যদি এখানে এমনটা হয় যে ভি এ গ্রেটার দেন ভি বি তাহলে তড়িৎ প্রবাহিত হবে, অথবা এমনটা হলেও হবে যে ভি এ লেস দেন ভি বি
এরকম হলেও হবে। যদি এমনটা হয় ভি এ ইকুয়াল ভি বি, তাহলে কখনোই তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে তড়িৎ প্রবাহিত হতে গেলে অবশ্যই দুই প্রান্তের বিভব পার্থক্য অবশ্যই থাকতে হবে। আচ্ছা গেল। এরপরে আসি আমরা যে বিভবের সংজ্ঞাটায় আসি। তাহলে বিভব হচ্ছে কি, যে তড়িৎ বর্তনীর কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক চার্জকে স্থাপন করতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় সেটাই হচ্ছে তার বিভব। এখন বিভব পার্থক্যটা তাহলে কি, যে এই প্রান্তের বিভব যদি ভি এ হয় এবং এই প্রান্তের বিভব যদি ভিবি হয়, তাহলে পার্থক্য মানে হচ্ছে যে এইটা থেকে এটা কতটুকু কম বেশি আছে, এটার সাথে ওটার পার্থক্যটা কতটুকু, সেটাই হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ দুই প্রান্তের বিভবের মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য একক হচ্ছে ভোল্ট, একক হলো ভোল্ট। বিভব পার্থক্য নরমালি আমরা ভোল্ট এককে পরিমাপ করি, এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। বিভব পার্থক্য বা বিভবের একক হচ্ছে ভোল্ট, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। আর প্রবাহ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করি। আর তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক, প্রবাহ তড়িৎ তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আসবো আমরা রোধ। রোধ আসলে কি, আমরা পরিবাহী নিয়ে বারবার পরিবাহী নিয়ে এখানে কাজ হবে এই জিনিসটাতে, এই অধ্যায়টাতে। তাহলে দেখো এই একটা পরিবাহী ছিল। আমরা জানি প্রত্যেকটা পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, অসংখ্য কণা সেই পদার্থের মধ্যে রয়েছে। তাহলে যখন এর মধ্য দিয়ে মানে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মানে আমরা কি শিখেছিলাম, যে ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ এর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হতে থাকে, তখন এই যে পদার্থটা ছিল, এই পদার্থের মধ্যে যে অসংখ্য কণা ছিল আগে থেকে, সেই কণাগুলো ওই তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়, মানে ওর ভিতর দিয়ে যেতে বাধা প্রদান করে। তাহলে এই বাধাটাই হচ্ছে আসলে ওই পরিবাহী, ওই নির্দিষ্ট পরিবাহীর জন্য তার রোধ। তাহলে রোধটা আসলে কি, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হতে থাকে তখন এটি স্বাভাবিকভাবেই বাধার সম্মুখীন হয়। পরিবাহীর ওই বাধা দেওয়ার ধর্মটাই হচ্ছে রোধ। আর রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রোধকে আর দিয়ে প্রকাশ করি। আর রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম। রোধকে সাধারণত আমরা, রোধ হচ্ছে এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর দিয়ে প্রকাশ করি, এবং এর একক হচ্ছে ওহম। বিজ্ঞানী ওহম এটা আবিষ্কার করেন, তাই তার নাম অনুসারে এটাকে ওহম বলা হয়। ওহমের এটা হচ্ছে সিম্বল, এটা দিয়ে আমরা নরমালি ওহম কে ইন্ডিকেট করে থাকি। এটাকে আমরা ওহমের জন্য আমরা এই সংক্ষেপে এই লেটারটা লিখে থাকি। তাহলে রোধ কি, আসলে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হতে থাকে তখন ওই পরিবাহীটা ওই তড়িৎ প্রবাহটাকে একটু বাধা দেয়। তাহলে প্রবাহীর ওই বাধা দেওয়ার ধর্মটাকেই বলবো আমরা রোধ। রোধের একক হচ্ছে ওহম। এমন প্রশ্ন হতে পারে যে 1 ওহম বলতে আমরা কি বুঝি, বা 10 ওহম বলতেই বা আমরা কি বুঝি। আচ্ছা, এটা নিয়ে বিজ্ঞানী ওহম একটা সূত্র আবিষ্কার করেছেন। সূত্রটা হলো এরকম, যে ওহম আসলে যে সূত্রটা দেখলেন, যে আসলে যখন তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে। ওই পরিবাহীর উপাদানের উপর নির্ভর করবে, ওই পরিবাহী কত তাপমাত্রায় আছে অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভর করবে, আর ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। যদি আমরা কোনোভাবে তাপমাত্রাটাকে নির্দিষ্ট করে রাখতে পারি তাহলে এক্ষেত্রে রোধ শুধুমাত্র বা তড়িৎ প্রবাহ মাত্রা শুধুমাত্র রোধের উপরেই নির্ভর করবে যদি তাপমাত্রাটাকে আমরা স্থির রাখি। এটা নিয়ে তিনি গবেষণা করে, বিজ্ঞানী ওহম এটা নিয়ে গবেষণা করে তিনি বললেন ওহমের একটা সূত্র বা এটা তড়িৎ প্রবাহ সম্পর্কিত একটা সূত্র আবিষ্কার করলেন, যার নাম হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র বলা হলো কি, যে যদি একটা পরিবাহীর নির্দিষ্ট তাপমাত্রায় থাকে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মানটা হবে কি, ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এর মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি এ ভি বি, এটাকে যদি আমরা করে যদি লিখতে পারি, দুই প্রান্তের বিভব পার্থক্য সোজাসুজি আমরা ভি দিয়ে প্রকাশ করি, এটা আমরা পার্থক্য প্রকাশ করতেছি। অর্থাৎ এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় এবং এর মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তিনি সূত্রটা লিখলেন এইভাবে, যে প্রবাহ মাত্রা হবে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে সূত্রটা তিনি বললেন এইটা, এটা হলো
ওহমের সূত্রের মেন গাণিতিক রূপ। এখন এখান থেকে এটাকে আমরা আরেকটা লাইন আগাই, তাহলে দেখা যাবে আই ইকুয়াল, এই সমানুপাতিক চিহ্নটা উঠে যাবে, উঠে গিয়ে এখানে একটা ধ্রুব পদ চলে আসবে, সেটা হলো আর। আর এটা কি কিরকম হবে, এই আই এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা আগেই বললাম যে আরটা আসলে কি, রোধটা কি, যে বাধা দেওয়ার একটা প্রবণতা। অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, আইটা যাবে, তখন সে একটা বাধার সৃষ্টি করবে। তো বাধার পরিমাণটা যদি বেশি হয়, তাহলে তার মধ্য দিয়ে অবশ্যই তড়িতের প্রবাহটা কম হবে অবশ্যই। তার মানে যদি বাধার পরিমাণ অর্থাৎ রোধের পরিমাণটা বেশি হয়, তাহলে তার মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মানটা কমে যাবে। অর্থাৎ একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তাহলে এই আয়ের সাথে আর আছে ব্যস্তানুপাতিক আকারে। তাহলে আমরা বুঝলাম যদি রোধের মানটা বেশি হয়, তাহলে তার প্রবাহ মাত্রার মানটা অবশ্যই কম হবে। স্বাভাবিকভাবে আমরা এটা বুঝতে পারি। তাহলে এটাকে আমরা আরো মডিফাই করে লিখতে পারি, আই আর ইকুয়াল ভি। অর্থাৎ বিভব পার্থক্য হচ্ছে ওই পরিবাহীর রোধ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের সমান। আচ্ছা, এটা হলো আমাদের ওহমের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা ধরো এখানে আরেকটা লাইন আমরা বাড়াচ্ছি, তাহলে ধরো আর ইকুয়াল লেখা যাবে ভি ভাগ আই, ভি ভাগ আই। মজার বিষয় হলো, প্রশ্ন হতে পারে এখানে যে 1 ওহম বলতে কি বুঝি। দেখো এখানে আমরা রোধকে, এটা দ্বারা আমরা রোধ বোঝাচ্ছি, এটা হচ্ছে বিভব পার্থক্য, এটা হচ্ছে ওই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, মানে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে আই, আর ভি হচ্ছে ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে যদি এরকম হয় যে ভি এর মান 1 ভোল্ট হয়, 1 ভোল্ট, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়, 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমরা এই মানগুলো যদি এখানে বসায় দিই, তাহলে লেখা যাচ্ছে 1 ভাগ 1 ইকুয়াল 1, এটাই হবে 1 ওহম। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে তাকে বলা হবে 1 ওহম। আমি আবারও বলছি যে 1 ওহম বলতে কি বুঝি। তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি তোমার দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হয় বা 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি প্রবাহিত তড়িতের মান 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে যে রোধের মান পাবো সেটাই হচ্ছে 1 ওহম। অর্থাৎ গাণিতিকভাবে আমরা এই বিষয়টা লিখতে পারি। এরকম প্রশ্ন অনেক এসে থাকে। আচ্ছা, এরপর জানবো আমরা এর লেখচিত্র সম্বন্ধে একটু আমরা জানবো। লেখচিত্রটা হচ্ছে এমন, অর্থাৎ প্রবাহ মাত্রা আর বিভবের মধ্যে সম্পর্কটা হবে এরকম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বরাবর হচ্ছে আই নির্দেশ করবে। এটা হচ্ছে ভোল্ট এককে থাকবে, ভোল্ট, আর এটা হলো অ্যাম্পিয়ার এককে থাকবে। এখন মজার বিষয়, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুইটা চলক থাকে, তাহলে কোন চলক কোন অক্ষ বরাবর হবে সেটা হলো একটা প্রশ্ন হতে পারে। তোমাদেরকে বলতে পারে ভাইবা বোর্ডে যে ভি কেন এক্স অক্ষ বরাবর হলো এবং আই কেন ওয়াই অক্ষ বরাবর হলো। তোমাদেরকে দেখতে হবে যে কে কার উপর নির্ভর করছে। আমরা একটু আগে দেখলাম যে আই ভি এর উপর নির্ভর করবে, অর্থাৎ বিভব পার্থক্য যদি বেশি হয় তাহলে কেবল আই এর মানটার চলাচলটাও বেশি হবে। অর্থাৎ বিভব পার্থক্য যদি 0 হয়, বিভব পার্থক্য যদি না থাকে, তাহলে তাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে বিভব পার্থক্যের উপরেই কিন্তু আই নির্ভর করছে। এই জন্য আইটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর হবে আর ভি হবে এক্স অক্ষ বরাবর। অর্থাৎ এক্স অক্ষ বরাবর হবে স্বাধীন চলক, যে কারো উপর নির্ভর করে না, আর ওয়াই অক্ষ বরাবর হবে পরাধীন চলক, যেটা কারো উপর নির্ভর করে। এক্ষেত্রে আই ভি এর উপর নির্ভর করে, তাই ভিটা এক্স অক্ষ বরাবর আর আইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা এবং বিভবের মধ্যে সম্পর্কের লেখচিত্র। আচ্ছা, আরেকটা জিনিস আমরা অ্যাভয়েড করে গেছি, সেটা হচ্ছে যে আমরা যে প্রকার বললাম এসি এবং ডিসি, অর্থাৎ তড়িৎ প্রবাহ দুই ধরনের হয়ে থাকে, দুই ধরনের। প্রথমত হচ্ছে এসি প্রবাহ, আরেকটা হচ্ছে ডিসি প্রবাহ। এটা হচ্ছে তোমার অপর্যাবৃত্ত, এসিটা হচ্ছে পর্যাবৃত্ত, এটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। এটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ কারণ এটা দিক পরিবর্তন করে। আর এটা হচ্ছে
অপর্যাবৃত্ত 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 প্রবাহ। কেন অপর্যাবৃত্ত প্রবাহ সেটা যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে আমরা এরকম দেখতে পাবো যে এসিটার একটা লেখচিত্র আমরা যদি দিই এরকম ভাবে, তাহলে আমরা সংজ্ঞাটা দেখেছিলাম কি, সংজ্ঞায় দেখেছিলাম যে কোনো একটা পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ একক সময় যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, তাহলে দেখো সেখানে সময় উল্লেখ ছিল, অর্থাৎ আই এবং সময় টি, এটা হলো টাইম। এই বরাবর টাইম আর এই বরাবর হচ্ছে প্রবাহ মাত্রা। যদি এমনটা হয় তাহলে দেখো যে এটা ডিসি এর জন্য, ডিসির জন্য হবে এরকম সোজা একটা রান। ডিসি মানে কি অপর্যাবৃত্ত, যেটা আসলে গতিপথে কখনোই মানে দিক পরিবর্তন করবে না। ডিরেক্ট কারেন্ট যেটাকে বলি সোজা যাবে, এটার দিক পরিবর্তন করবে না। এটা হচ্ছে আমাদের ডিসি কারেন্ট, এটা হচ্ছে ডিসি কারেন্ট। এবার রাখবো আমরা এসি কারেন্ট। এসি কারেন্টের জন্য বিষয়টা ওই একইভাবে, এইদিকে টি আর এইদিকে হবে আই, এদিকে আই আর এদিকে হচ্ছে টি। এক্ষেত্রে যেটা হবে যে এটা দিক পরিবর্তন করবে, অর্থাৎ সময়ের সাথে সাথে এটা দিকের পরিবর্তন হবে এসি কারেন্টের জন্য। এইদিকে আমরা দেখাচ্ছি টাইম নির্দেশ করতেছি, তাহলে এসি কারেন্টের জন্য দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, অর্থাৎ এটি চলার পথে একটা নির্দিষ্ট সময় পর পর দিক পরিবর্তন করে বলে এটাকে অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বা পর্যাবৃত্ত কারেন্ট বলা হয়। আর আমাদের সমগ্র পৃথিবীতে কিন্তু আসলে এই এসি কারেন্টটারই বেশি ব্যবহার করা হয়। ডিসি কারেন্টটা পাওয়া যায় শুধুমাত্র ডিসি জেনারেটরের ক্ষেত্রে, আর এসি কারেন্টটা হচ্ছে ডায়নামো এবং জেনারেটরের ক্ষেত্রে আমরা এই এসি কারেন্টটা পেয়ে থাকি। আর আমাদের দেশে যে এসি কারেন্ট ব্যবহার করি সেটা হচ্ছে এর সাইকেল হচ্ছে 50 সাইকেল, অর্থাৎ প্রতি সেকেন্ডে 50 বার এইরকম ওঠানামা করবে। প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে সে 50 বার ওঠানামা করবে। এটা হচ্ছে আমাদের দেশে যে বিদ্যুৎ ব্যবহার করি আমরা এসি কারেন্ট সেটা। আর আমেরিকায় যেটা করা হয় সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 60 বার আপ ডাউন করতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডে সে এরকম ভাবে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে 60 বার করার ক্ষমতা রাখে। আচ্ছা, এটা গেল আমাদের এসি এবং ডিসির প্রকারভেদ এবং তাদের সংজ্ঞা। এরপরে আমরা জানবো, আমরা ওহমের সূত্রের গাণিতিক রূপটা অলরেডি দেখে ফেলেছি। তড়িৎ বর্তনী সম্বন্ধে আমরা একটু তড়িৎ বর্তনীটা আসলে কি, আমরা মানুষরা চলার জন্য আমাদের একটা পথ দরকার হয়, অর্থাৎ আমরা একটা পথ দিয়ে কিন্তু চলি। তাহলে কারেন্ট চলার জন্য অবশ্যই একটা পথ দরকার হয়, তাহলে কারেন্ট চলার জন্য ওই নির্দিষ্ট পথকেই বলা হবে বর্তনী। আর এই বর্তনীতে যদি আমরা কিছু ইলেকট্রিক ডিভাইস যুক্ত করতে পারি, সেটা হতে পারে বাল্ব, হতে পারে ফ্যান, হতে পারে একটা এমিটার, ভোল্টমিটার, হতে পারে একটা ব্যাটারি উৎস, হ্যাঁ, এগুলো যুক্ত করার পরে ওই পথটাকে বলা হবে বর্তনী। আর এই বর্তনী হচ্ছে প্রধানত দুই প্রকার। এক নাম্বারটা হলো শ্রেণী সংযোগ শ্রেণী বর্তনী। দুই নাম্বারটা হলো সমান্তরাল বর্তনী। এটাকে ইংলিশে বলা হয় সিরিজ কানেকশন, আর এটাকে ইংলিশে বলা হয় প্যারালাল কানেকশন। তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবে তখন ইংলিশে এইভাবে তোমাদেরকে জানতে হবে। তো যাই হোক, এবার আমরা শিখবো শ্রেণী বর্তনীটা আসলে কেমন, এটা কিরকম হয়ে থাকে। এখানে যেটা হবে সেটা হলো তোমার যে একটা পরিবাহীর সাথে, অর্থাৎ একটা রোধের সাথে আরেকটা রোধ ধারাবাহিকভাবে যুক্ত হতে থাকবে। আমরা শ্রেণীটা যদি দেখি, শ্রেণীটার জন্য আমরা দেখব, শ্রেণীটার জন্য হচ্ছে ধরো এই একটা রোধ ছিল, এখানে আরেকটা রোধ আছে, মনে করো এখানে আরেকটা রোধ আছে, এরকম ভাবে এখানে ধরো আরেকটা রোধ আছে, এরকম একাধিক রোধ আছে। তাহলে এই রোধের এক প্রান্ত আর ওই রোধের আরেক প্রান্ত যদি এরকম যুক্ত করে দেওয়া যায়, আর এই রোধের যে বাকি আরেকটা প্রান্ত সেটা ওই রোধটাকে এইভাবে ধরে, তাহলে দেখা যাবে যে একটা পর একটা ধারাবাহিকভাবে শ্রেণী অনুসারে যুক্ত হচ্ছে। তাহলে এখানে মানে এই একটা রোধ ছিল, এই একটা রোধ, এই একটা রোধ, তিনটা রোধ, এখানে তিনটা রোধ পরস্পরের সাথে ধারাবাহিকভাবে যুক্ত হয়েছে। আর এই পাশে যদি এখন আমরা ধরো এই পাশে আমরা এখন ব্যাটারি যুক্ত করব, ধরো এটা আমাদের প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত আর এটা হচ্ছে মাইনাস। আর প্লাসের দিকে আসলে আমাদের চাবিটা যুক্ত করতে হয়, চাবি। বিদ্যুতের প্রবাহটা নরমালি এইদিকে হচ্ছে, আর এখানে ধরো আমরা এই জায়গাটায় একটা অ্যামিটার যুক্ত করে দেব। এই হয়ে গেল আমাদের একটা তড়িৎ বর্তনী, এটা হলো একটা অ্যামিটার। তাহলে দেখো শ্রেণী সমবায়টা আসলে কি,
শ্রেণী সমবায়টা হচ্ছে যে একাধিক রোধ পরস্পরের সাথে যদি একটার পর একটা যুক্ত হতে থাকে তাহলে সেটাকে বলা হবে শ্রেণী সংযোগ। আর এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু অসুবিধা আছে। সেটা কি, ধরো কোনো ক্রমে, তাহলে এটা পূর্ণ একটা তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট হয়ে গেল। তাহলে ধরো কোনো ক্রমে এই সংযোগটা আমার এইখানকার যে এখানে যে বাল্বটা ছিল, এখানে যে বাল্ব ছিল নষ্ট হয়ে গেল। এই বাল্বটা মনে করো নষ্ট, কারেন্ট তো আমার কিভাবে যাচ্ছিল, কারেন্ট এইভাবে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, এইভাবে কারেন্ট আসছিল। তাহলে এরকম যদি হয় তাহলে কি হলো বিষয়টা, যে এই জায়গায় যখন সংযোগটা নষ্ট হয়ে গেল তখন কি হবে, সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। যদি সংযোগটা বিচ্ছিন্ন হয় তখন এই বাল্বটা আর জ্বলবে না, এই বাল্বটাও জ্বলবে না, তার মানে পুরো বর্তনীটাই নষ্ট। আর এই জন্যই কিন্তু আমরা বসত বাড়িতে এই ধরনের সংযোগ ব্যবহার করি না, আমরা ব্যবহার করি হচ্ছে সমান্তরাল সংযোগ। ওটা আরেকটা মজার সংযোগ, ওটা আমরা এবার দেখবো যে সমান্তরাল সংযোগটা কিভাবে করে আসলে। ধরো এবার আমরা শিখবো সমান্তরাল সংযোগ। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ধরো এই একটা রোধ, এখানে আর একটা রোধ, এই জায়গাটায় ধরো আরেকটা রোধ, এইভাবে আছে, তিনটা রোধ আছে। ধরো এখানে একটা বাল্ব, এখানে বাল্ব 1, এখানে বাল্ব 2, এখানে বাল্ব 1, এটা বাল্ব 2, এটা বাল্ব 3, এইভাবে তিনটা বাল্ব আছে। এই বাল্বগুলো যদি আমরা শ্রেণীতে করতাম তাহলে এটাকে এখানে যুক্ত করে দিতাম, এটা তারপরে যুক্ত করে দিতাম, তাহলে এটা শ্রেণী সমবায় হতো। কিন্তু আমরা শ্রেণীতে না করে এবার এটা কি করবো আমরা সমান্তরালে। তাহলে কিভাবে করতে হবে দেখো, এখানে আমরা যুক্ত করে দেবো, এখানে এইভাবে আমরা ধরো, তাহলে এটাকে এখানে ধরো আমাদের ব্যাটারি আছে, এটা প্লাস এটা মাইনাস, এখান থেকে এটাকে এইভাবে যুক্ত করে দিলাম। আর প্লাসের প্রান্তে আমরা চাবিটাকে রাখলাম, এইভাবে চাবি এখানে থাকলো আমাদের। এটা তাহলে আমরা কি করব, এটা আমরা জাস্ট এখানে যুক্ত করে দিব, এইভাবে যুক্ত করে দিব, এইভাবে যুক্ত করে দিব। আর এখানে ধরো আমরা একটা ভোল্ট মিটার বা অ্যামিটার যুক্ত করে দিলাম, এটা আমাদের একটা অ্যামিটার। এখানে এটা হলো আমার চাবি, এটা হলো আমার ব্যাটারি। ওকে, আর এটা ধনাত্মক প্রান্তটাকে অবশ্যই বড় রাখতে হবে আর ঋণাত্মক প্রান্তটাকে ছোট রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, এরপরে আসবো, তাহলে এখানে কি হলো, বিষয়টা হলো যে দেখো প্রত্যেকটার এই যে প্রথমে যে আমরা রোডটা দিয়েছি এটারও দুইটা প্রান্ত আছে, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, আবার এইটারও দুইটা প্রান্ত আছে, এটারও দুইটা প্রান্ত আছে। তাহলে প্রত্যেকেরই একটা করে প্রান্ত, একটা ধরো এই জায়গাটায় আমরা এটাকে এইভাবে বলতে পারতাম, আমরা এটাকে এইভাবেও দিতে পারতাম, এইখানে এসে যুক্ত হলো, আর এটা এখানে এসে যুক্ত হলো, সেটাও আমরা করতে পারতাম, সেটাও আমরা করতে পারতাম। এইভাবে আমরা এইভাবে এটা করতে পারি, এটা আমরা করতে পারি। তার মানে প্রত্যেকটারই একটা করে প্রান্ত একটা সাধারণ বিন্দু থেকে, মানে এই জায়গাটা যুক্ত হচ্ছে, ঠিক ওই একইভাবে এইভাবেও দেওয়া যায়, বা এটাকে আমরা সরাসরি এখানে যুক্ত করে দিতে পারি, সবগুলোকে এখানে যুক্ত করে দিতে পারি। আমরা ওইভাবেই দেই, মনে করো এটাকে আমরা ধরো এইভাবে এখানে দিলাম আর এটাকে এখানে দিলাম, এইখান থেকে আমরা নিলাম, এটা এখান থেকে আমরা মনে করি এটাকে নেব, এইভাবে করে এরকম করে দিলাম। তাহলে এইভাবে এটাও করা সম্ভব, অর্থাৎ প্রত্যেকটারই যে একটা করে প্রান্ত থাকবে, প্রত্যেকটার একটা করে প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত হবে, অপর প্রান্তটা অপর একটা সাধারণ বিন্দুতে যুক্ত হবে। এইভাবে যে বর্তনীগুলো হয় সেটাই হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে এটা হচ্ছে আমার একটা সমান্তরাল বর্তনী। আর এই সমান্তরাল বর্তনী কিছু সুবিধা আছে, আমরা বসত বাড়িতে কিন্তু এই বর্তনী বা এই সমান্তরাল সংযোগটাই ব্যবহার করে থাকি। আর এটা কেন করি, ধরো কোনো কারণে আমার এই পাশে এই বারটা নষ্ট হয়ে গেল, তো এই পাশে বাল্ব এটা নষ্ট হয়ে গেল, কিন্তু এদের দেখো এদের সংযোগটা কিন্তু ঠিক আছে। ধরো এটা 9 হয়ে গেল, তাহলে কি হবে, এগুলোর সংযোগ কিন্তু ঠিকই আছে, তখন ওই বাল্বগুলো কিন্তু ঠিকই জ্বলতে থাকবে, বা ফ্যান বলো, ফ্রিজ বলো, যাই কিছু বলো না কেন, ওগুলো কিন্তু ঠিকঠাক জ্বলতে থাকবে। এটা হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগের একটা সুবিধা, যে একটা বাল্ব যদিও নষ্ট হয়ে যায়, অপর বাল্বগুলো তখন বা অপর সংযোগগুলো তখনও ঠিক থাকে এবং আমরা বিদ্যুতের ঠিকঠাক মতো পেয়ে থাকি। এটা গেল আমাদের সমান্তরাল। আর বসত বাড়িতে আমরা এই ধরনের সংযোগটাই ব্যবহার করে থাকি এই সুবিধার কারণে, যে এটা একটা নষ্ট হলেও বাকি সংযোগগুলো ঠিক থাকে। এরপরে আমরা জানবো যে অ্যামিটার এবং ভোল্টমিটার কি। অ্যামিটার এবং ভোল্টমিটার, অ্যামিটার হচ্ছে বিদ্যুতের প্রবাহ পরিমাপ করার যে যন্ত্রটা, সেটা হচ্ছে আমাদের অ্যামিটার। ভোল্টমিটার হচ্ছে তোমার দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে আমাদের ভোল্টমিটার। এরপরে আছে ফিউজ কি, খুবই মজার একটা বিষয়। এই ফিউজটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এটা যদি আমরা ব্যবহার না করতাম তাহলে কিন্তু অহরহ অ্যাক্সিডেন্ট হতো, বৈদ্যুতিক বাল্ব
ফ্যান, রেফ্রিজারেটর, টেলিভিশন বা অন্যান্য যে কোনো ইলেকট্রিক ডিভাইস যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারতো। আমরা এই ফিউজটা ব্যবহার করার কারণে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো থেকে আমরা রেহাই পাই। সেটা কিভাবে? ফিউজটা হলো আসলে একটা সীসা এবং টিনের সংকর ধাতু দিয়ে তৈরি একটা সরু তার। এই তারটা আসলে চীনামাটির একটা অংশে দুই প্রান্তে যুক্ত করে দেওয়া হয়। না আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এরকম করে আঁকতে পারি। ধরো এটা আমার একটা চীনামাটির একটা অংশ, এই জায়গাটায় ধরো একটা লোহার তৈরি খুঁটির মতো আর কি আছে, আর এখান থেকে তারের সংযোগ দেওয়া, এটার সাথে এই তারের সংযোগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তার, এটা হলো তার। এই তারটা কিসের তৈরি হয়? টিন প্লাস সীসা, টিন আর সীসা দিয়ে এই ফিউজের যে তারটা ব্যবহার করা হয় সেটা টিন আর সীসা দিয়ে তৈরি। তো এটা আমরা কেন ব্যবহার করি? ধরো আমরা বাসা বাড়িতে অনেক ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি, তো প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু একই পরিমাণের বা একই মানের প্রবাহ মাত্রা বা কারেন্টের প্রয়োজন হয় না, কোথাও বেশি কোথাও কম হয়। যেমন আমাদের পাখা, বাল্ব, টেলিভিশন এই ধরনের ডিভাইসগুলো চালানোর জন্য আমাদের কিন্তু 5 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ হলেই এনাফ। তারপরে অপরদিকে আবার যেমন ধরো আমরা যদি ইলেকট্রিক কেটলি ব্যবহার করি বা ধরো তোমার আমরা যদি লন্ড্রি করার মেশিন ব্যবহার করি, তার জন্য দরকার হচ্ছে 15 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ মাত্রা দরকার হয়। আবার এর থেকে আরও বেশি কিছু চাইলে তার জন্য আরও বেশি দরকার হয়। তো নর্মালি যদি আমরা এমনটা করি যে এই ফিউজটা যদি ব্যবহার করি, ধরো 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ব্যবহার করলাম, তাহলে যে যে জায়গাগুলো আমার বৈদ্যুতিক বাতি আছে, বৈদ্যুতিক ফ্যান আছে, টেলিভিশনের সংযোগ যে অংশ জুড়ে আছে, সেখানে আমরা 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ ব্যবহার করতে পারি। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে ওর মধ্য দিয়ে, ওই ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, এর চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। যদি এর চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হতে চায় বা দেওয়া হয় ওর উপর, তাহলে ওই ফিউজটা গলে যাবে, গলে গিয়ে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি এমন হতো যে ওখানে আমরা ধরো বৈদ্যুতিক বাতি, তারপরে ফ্যান, টেলিভিশন, এটার জন্য আমরা 5 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার না করে সেই জায়গাটা আমরা 15 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলাম, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে। তাহলে কি, যখন সেখানে বিদ্যুতের ভোল্টেজের আপ ডাউনের কারণে কখনো বেশি মাত্রার প্রবাহ সেখানে যেতে পারে। যদি ধরো 5 অ্যাম্পিয়ারের বেশি প্রবাহ ওই সংযোগের মধ্যে যায়, তাহলে আমাদের ফ্যান, বৈদ্যুতিক বাতি, টেলিভিশন নষ্ট হয়ে যাবে। যাতে করে এই নষ্টটা না হয় এজন্যই কিন্তু এই ফিউজটা ব্যবহার করা হয়। যখনই আমরা ওখানে 5 অ্যাম্পিয়ার ফিউজ ব্যবহার করব, 5 অ্যাম্পিয়ারের বেশি মাত্রার প্রবাহ আসলে তখন ফিউজটা গলে যাবে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অপর প্রান্তে আমাদের ডিভাইসগুলো, টেলিভিশন বলো, ফ্যান বলো বা বাতি বলো, এগুলো আমাদের সব ঠিক থাকবে। তো এটা হলো আমাদের ফিউজ ব্যবহার করার একটা ভালো একটা গুণ, বা এটা এই জন্য আমরা ব্যবহার করে থাকি। তো যদি আমরা 10 অ্যাম্পিয়ারের যেখানে আমাদের ইলেকট্রিক কেটলি ব্যবহার করব বা লন্ড্রি করার জন্য মেশিন ব্যবহার করব, সেই জায়গায় যদি আমরা 5 অ্যাম্পিয়ারের তোমার ফিউজ যুক্ত করি, তাহলে সেখানে কি আসলেও আমরা লন্ড্রি করতে পারবো বা কেটলিতে চা গরম করতে পারবো? অবশ্যই পারবো না। তখন কি হবে, যেহেতু আমরা ওখানে কম অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করেছি আর আমাদের চাহিদা হচ্ছে 15 অ্যাম্পিয়ারের ফিউজে, 15 অ্যাম্পিয়ারের তড়িৎ আমাদের দরকার। যখন ওই 15 অ্যাম্পিয়ারের তড়িৎ ওই ফিউজের মধ্যে দিয়ে যাবে, তখনই কিন্তু 5 অ্যাম্পিয়ারের ওই ফিউজটা গলে যাবে, গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর আমরা তখন চা বা আমার কাপড় লন্ড্রি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ফিউজের একটা বৈশিষ্ট্য। আসলে আমরা বিদ্যুতের দিন দিন কিন্তু বিদ্যুতের চাহিদা বেড়েই যাচ্ছে। বড় বড় অফিস আদালত, সেখানে এয়ার কন্ডিশন, তারপর লিফটের ব্যবহার করা হচ্ছে। বিদ্যুতের কিন্তু ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কিন্তু আমরা যদি এই বিদ্যুতের ব্যবহারটাকে ভালোভাবে না করি, প্রপার ওয়েতে ইউজ না করি, তাহলে দেখা যাবে যে এটা সংকট হবে এবং আমাদের দেশে বিদ্যুতের চাহিদা কিন্তু 100% ফুলফিল করা সম্ভব হবে না। এজন্য আমাদের উচিত যে প্রত্যেকের পক্ষ থেকে কিছু কিছু পরিমাণে এটা ব্যবহারগুলো যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি এবং নিজের থেকে কিছু উদ্ভাবন করতে পারি। যেমন ধরো সৌর বিদ্যুৎকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুতের চাহিদাটা আমাদের স্বাভাবিকভাবে একটু কমাইতে পারি। এটা করেও কিন্তু আমরা আমাদের দেশের এই বিদ্যুতের সেক্টরটাকে স্বাবলম্বী করতে পারি এবং আমাদের যে দৈনন্দিন জীবনে যে বিদ্যুতের যে ব্যবহারগুলো আছে সেটাকে যেন আমরা বিনষ্ট না করি এবং ভালোভাবে আমার দেশটাকে রান করতে পারি। এই চেষ্টা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি আজকের ক্লাসটা এনজয় করেছো। তোমরা বাসায় আমার এই লেকচার শোনার পর বা দেখার পর তোমার বাসায় একটু আরেকবার ভালো করে বইগুলো দেখবা। মূল বইটা খুব ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে যে মূল লাইনগুলো আছে সেখানে আন্ডারলাইন করবে এমসিকিউর জন্য, ছোট প্রশ্নের জন্য, এবং মৌলিক যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম সেগুলো আরেকবার ভালো করে দেখবে। দেখে তোমরা একটা শর্ট নোট করে ফেলবে এবং এখান থেকেও তোমাদের যদি আরও এরপরেও কিছু বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমি বাকি পরের ক্লাসে আমরা এটা নিয়ে
আলোচনা করব এবং আগামী ক্লাসে এটার ম্যাথ অংশটা নিয়ে আমরা কিছু আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।